ইলিয়াস কাঞ্চন কেঁদে কেঁদে নায়িকা দিতি সম্পর্কে ডিপজল ভাইকে কি এমন কথা বলেছিলেন যে কথা শোনার পর ডিপজল ভাইও কান্নায় ভেঙে পড়েছিলেন। হ্যাঁ বন্ধুরা, ইলিয়াস কাঞ্চন নায়িকা দিতি সম্পর্কে ডিপজল ভাইকে এমন কিছু গোপন কথা বলেছিলেন যে কথাগুলো আগে কেউ জানত না। তিনি ডিপজল ভাইকে বলছিলেন, হে ডিপজল ভাই, আমি জানি না আমি আর কতদিন বাঁচব, তবে তোমাকে আমার একটি কাজ করে দিতে হবে। আমি জীবনে একটি বড় ভুল করেছি দিতির সঙ্গে, সেই ভুলের জন্য আজ আমাকে পস্তাতে হচ্ছে। দিতির সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল তখন আমাদের দুজনের মধ্যে অনেক ভালোবাসা ছিল, কিন্তু পরে আমার সন্তানদের বিষয়টি নিয়ে আমাদের সংসারের দূরত্ব তৈরি হয়। একসময় আমি দিতিটি ডিভোর্স দিয়ে দিই, কিন্তু দিতি আমাকে অনেক ভালোবাসত, আর যখন সে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়েছিল তখন আমি একটি বড় ভুল করেছিলাম, আমি তাকে দেখতে পর্যন্ত যাইনি। ডিপজল ভাই, তোমাকে আমাকে একটি সাহায্য করতে হবে। তুমি দিতির ছেলে মেয়েদের কাছে গিয়ে আমার হয়ে ক্ষমা চাইবে, তাদের বলবে আমি যে ভুল করেছি তার জন্য তারা যেন আমাকে ক্ষমা করে দেয়। আর দেশের মানুষের কাছেও বলবে আমি দিতির কাছে ক্ষমা চেয়েছি, কারণ জীবনের শেষ সময়ে মানুষ নিজের ভুলগুলো খুব বেশি অনুভব করে। আমি দেশের মানুষের জন্য অনেক ভালো কাজ করতে চেয়েছি, কিন্তু তার আগে একজন মানুষের সঙ্গে আমি যে খারাপ আচরণ করেছি সেই ভুলের জন্য অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কথাগুলো বলার সময় ইলিয়াস কাঞ্চন কান্নায় ভেঙে পড়েছিলেন, আর তার কথা শুনে ডিপজল ভাইও আবেগ ধরে রাখতে পারেননি। বন্ধুরা, এখন আপনাদেরকে ইলিয়াস কাঞ্চন সাহেবের সেই সাক্ষাৎকারটি দেখাবো যেখানে তিনি নায়িকা দিতি সম্পর্কে যে কথাগুলো বলেছেন। চলুন সেই ভিডিওটি দেখে নিই তাহলে। এই যে বলে ফেলে যে এরকম বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড ভঙ্গ করে ফেলে, আমি এর জন্য ইচ্ছাকৃতভাবে আমি খালি শুনি যে কোনো একটা ছবি একটু ব্যবসা করলে বলে যে এরকম বেদের মেয়ে জ্যোৎস্নাকে ফেল করে ফেলেছে। যেগুলো বলার আগে আপনাদের জানতে হবে, ইতিহাস জানতে হবে, বেদের মেয়ে জ্যোৎস্না কি কি ইতিহাস গড়েছে, কি কি রেকর্ড করেছে। সেই রেকর্ডগুলো একটা শুধু টাকার শুধু রেকর্ড নেই, যে এই রেকর্ডগুলো আপনাদের ভাঙতে হবে, তারপরে সে না বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড আপনার ভাঙা। কয়েকদিন আগেও একটা ছবি ভালো ব্যবসা করেছে, তো বলতেছে যে বেদের মেয়ে জ্যোৎস্নাকে ক্রস করে ফেলেছে, বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড ভেঙে ফেলেছে। তো এখন ঘটনা হলো যে বেদের মেয়ে জ্যোৎস্না কিন্তু শুধু অর্থনৈতিকভাবে যে রেকর্ড করেছে তা না, কিন্তু এই ছবির রেকর্ড ভাঙতে হলে আরও অনেকগুলো বিষয় আছে। সেই বিষয়ের মধ্যে যেমন আছে যে এই ছবি দেখতে গিয়ে সিনেমা হলে বাচ্চা হয়ে গেছে। তো আপনাকে কিন্তু বুঝতে হবে যে আপনি টাকায় না হয় একটু কামালেন, আপনার ছবি দেখতে এসে কি ওই কেউ সিনেমা হলে বাচ্চা হয়েছে? হ্যাঁ, রেকর্ড হয়েছে। তারপরে এই ছবি দেখতে গিয়ে মানে আমি শুনেছি যে বাচ্চাকে মেরে ফেলেছে। মানে ওই কাঁদতেছিল বলে মানে বাচ্চাকে যে চেপে ধরেছে, সে চেপে ধরার জন্য সে বাচ্চা দম বন্ধ হয়ে মারা গেছে। তবে সেটা নিয়ে আবার সংসারও ভেঙেছে। এরকমও ঘটনাগুলো ঘটে। তারপরে এই ছবির গানের যে ইতিহাস, একজনে এই ছবির গান মানে আগে কিন্তু গান আগে কিনে নিত, অন্যরা কিনে নিত, নিয়ে এগুলো রেকর্ড করে বাজারে ছাড়তো। যে নিয়েছিল সে তার কাছে মনে হলো যে এই গান চলবে না, সিনেমা ভালো চলবে না, কারণ সেই সময় অঞ্জুর প্রায় 19টা ছবি ফ্লপ গেছে, 19টা ছবি ফ্লপ গেছে। তো তখন ও প্রডিউসারকে বললো যে আপনার গান নেব না, আপনি আমাকে টাকা ফেরত দেন। তো টাকা ফেরত দিয়েছে। পরবর্তী সময়ে যে অনুপমের আনোয়ার, সে কিন্তু এই গান কিনে নিল এবং সে কিন্তু কোটি টাকার উপরে ব্যবসা করেছে সেই সময় কোটি টাকার। তো আপনাকে বুঝতে হবে যে আপনার গান বিক্রি করে কি আপনি কোটি টাকার উপরে কেউ কামাই করতে পেরেছে, এবং ওই লোকটা পাগল হয়ে গেছিল। তাহলে আপনার গান না পাওয়ার জন্য কি মানে কোনো কেউ পাগল হয়েছে? কিন্তু আমার এই বেদের মেয়ে জ্যোৎস্না কিন্তু পাগল হয়েছে, এবং সে এইটাই বলতো আমি এটা কি করলাম, তার শুধু এইটাই ছিল, এবং এখন পাগল হওয়ার পর তার এইটাই শব্দ ছিল। তারপরে তারপরে আরো আছে, যেমন বেদের মেয়ে জ্যোৎস্না ফিতা, বেদের মেয়ে জ্যোৎস্না চুরি, এগুলো বিক্রি করেও কিন্তু মানুষের কিন্তু কোটি টাকা, লাখ লাখ টাকা কিন্তু কামিয়েছে। তাহলে আপনার ছবি বিক্রি করে, আপনার ছবির নাম বিক্রি করে কি এগুলো হয়েছে? আজকে আপনার এই টেলিভিশনের মাধ্যমে আমি এই কথাগুলো এই কারণের জন্য বলছি, যে এগুলো বলার আগে আপনাদের জানতে হবে, ইতিহাস জানতে হবে। বেদের মেয়ে জ্যোৎস্না কি কি ইতিহাস গড়েছে, কি কি রেকর্ড করেছে, সেই রেকর্ডগুলো একটা শুধু টাকার শুধু রেকর্ড নেই, যে এই রেকর্ডগুলো আপনাদের ভাঙতে হবে, তারপরে সে না বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড আপনি ভাঙবেন। তো এই বেদের মেয়ে জ্যোৎস্না প্রথম কিন্তু আমি ওই সময়টা কিন্তু আমি প্রচণ্ড ব্যস্ত, কিন্তু আমি কিন্তু তখন কিন্তু নাম্বার 1,
কিন্তু এই জ্যোৎস্না কিন্তু জ্যোৎস্না কিন্তু 19 ছবি ফ্লপ হ্যাঁ, এবং আপনার হেয়ার স্টাইল মনে আছে যে সবাই নকল করছে, সবাই ইলিয়াস কাঞ্চন, যেখানে তাকাই ইলিয়াস কাঞ্চনের হেয়ার স্টাইল। সিনেমাতে যারা অভিনয় করতে আসছে সবাই এরকম। তো তারপরে এই যে এই ছবি এই রঞ্জুর কথা চিন্তা করে কেউ নিতে চাইলো না, কিন্তু যারা কথা দিছে বুকিং করেছে তারাও কিন্তু ফেরত দিছে। এই ফেরত দিছে এইরকম ঘটনা ঘটছে। তারপরে দিয়ে ছবি মফস্বলে রিলিজ হয়েছে, আচ্ছা, খুলনা, রাজশাহী, এই সমস্ত জায়গায়। সেইখান থেকে এই মানে লোকে দেখার পর মানে বলা বলি এই কি এই ছবি কি হলো কি দেখলাম, এই দেখতে দেখতে তারপরে তো এই অবস্থা। আর এই ছবি শুটিং করার সময় আমার যে ফিলিংস ছিল, যেটা আপনি প্রশ্ন করলেন, সেটি ছিল যে আমি এই ছবির প্রথম একটা বড় অংশ আমার শুটিং করা হয়। তো সেই শুটিংয়ে আমার কাছে আমার ফিলিংসটা আসে যে ছবিটা ব্যবসা করবে, কিন্তু এই ধরনের ব্যবসা তো কেউ কল্পনা করতে পারে না, আশা করতে পারে না। আমার এক্সপিরিয়েন্সে আমি বুঝেছি যে ছবিটি ভালো ব্যবসা করবে, এটা আমার ধারণা, কিন্তু এইরকম ব্যবসা করবে এটা আমি কখনো ধারণা করি। একটা জিনিস এই ছবির আমার অনুসন্ধানে, আমার রিসার্চে যেটা আমার কাছে মনে হচ্ছে আর কি, যে কোনো ছবি দর্শকরা তার জায়গা মানে যে জায়গায় বসে ছবি দেখে, সেই জায়গা থেকে যদি সিনেমার জায়গার মধ্যে চলে যেতে পারে, মানে এই জায়গাটা যদি ভুলে যায়, গিয়ে ওই গল্পের জায়গার মধ্যে যদি প্রবেশ করতে পারে, সেই ছবি ব্যবসা আসলে তাই। এবং এই বেদের মেয়ে জ্যোৎস্নার সাথে কিন্তু প্রত্যেকেই আসলে এই এক্সপেরিয়েন্স শেয়ার করেছে। যেমন একটা সিকোয়েন্সে কথা বলি, যে জায়গাটা মানে আমাকে সাপে কাটার পর তারপরে মানে বাবা অ্যানাউন্স করলো যে আমাকে ভালো করতে পারবে তাকে মানে সে যা চাইবে তাই দেবে। তো সবাই চেষ্টা করলো, অনেক বেদেরা আসলো, পারলো না। নায়িকাও চেষ্টা করলো, পারলো না। কিন্তু নায়িকার কাছে একটা বিন ছিল, স্পেশাল বিন ছিল, সে তখন এটা বাজাবে, কিন্তু তার যে দাদা দাদি এরা না করলো, মরে যাবে, সাপ আসলে তো বিষ চুষে নেবে, আর সাপ না আসলে গলা দিয়ে রক্ত বেরে মারা যাবে। তো ওইটা বাজানোরও আবার একটা নিয়ম ছিল, টেকনিক ছিল, নিয়ম ছিল। তো সেই নিয়মটা নায়িকা বলল যে রাজদরবারের মা বোনরা যারা আছেন, যারা চুল বেঁধে রাখছেন, তাদের চুলটা খুলে ফেলেন, নাহলে সাপ আসবে না। সিনেমা হলে সকল মেয়েরাই চুল খুলেছে, কিন্তু এই রেকর্ড কি আপনি করতে পারবে কেউ? আসলে ইতিহাস তো একবার রচনা হয়ে গেলে এই যে এইরকম ওইটা ভাঙা, যে নায়িকা বলল রাজদরবারের মা বোনদের চুল খুলতে, সিনেমা হলে যারা গেছে তারা চুল, সেই সময়টার সাথে মিলাতে পারি না, একই জায়গায় আছে, সেই পরিবেশটা নেই এখন। কিন্তু ওই যে ফিলিংস, সোনারগাঁয়ে গেলে মনে হয় যে ওই সেই দিনেই আমি ফিরে গেলাম। এখানেই তো আমি বসে এই পেয়ারা গাছে চড়তাম, এই ঘাটে আমি গোসল করতাম, এদিক দিয়ে দৌড়ে দৌড়ে পালিয়ে যেতাম আমাকে যখন মারতে আসতো আমার দাদি। খুব দুষ্ট ছিলাম আমি, এবং আমার ভাই বোনদের মধ্যে মানে সবচাইতে বেশি মার খেয়েছি আমি। মানে দাদি মারটা দিতেন বেশি? আমার ফ্যামিলিতে মানে হেড অফ দ্য ফ্যামিলি ছিলেন আমার দাদি। আমার বাবা মা জীবনেও কিছু বলেননি, কিন্তু দাদিকে প্রচন্ড ভয় পেতাম, তিনি মারা গেছেন। আপনারা 3 বোন 4 ভাই, আপনি ভাই বোনদের মধ্যে পঞ্চম এবং বোনদের মধ্যে দ্বিতীয়। তো এই যে দুষ্টুমি করার ব্যাপারটা কিরকম চরম পর্যায়ের, মানে কি গাছে চড়া বা ওগুলা তো মানে অসম্ভব রকমের একটা মানে ডান পিটে যাকে বলে এক নাম্বার ছিলাম আমি প্রতিদিনই মার খেতাম। এমনও হয়েছিল যে পুকুরে নামলে আমার আর খেয়াল থাকতো না যে আমি কখন নেমেছি কখন উঠবো। প্রতিদিনই একই পুকুর পাড় দিয়ে আমার দাদি ঢিল কতগুলা নিয়ে ঢিলাতে ঢিলাতে দেখা যেত যে আমার দম বন্ধ হয়ে আমি ডুবেই যাচ্ছি, এত পানিশমেন্ট খেতাম। তারপর আজান পড়ে গেছে মাগরিবের, নিয়ম ছিল যে যেখানে খেলতে যাও গোল্লা ছুট, তারপর কানামাছি, এগুলা খেলতাম সব গ্রামের ওদের সঙ্গে। তো ওই রাত হলেও ভুলে যেতাম যে আমাকে মাগরিবের আজানের আগে যেতে হবে। তো অনেক রাত কেটেছে আমার, অনেক রাত পর্যন্ত আমি গাছের, আমাদের বিরাট বড় বাড়ি মানে বাগান বাড়ি আমাদের, তো পেয়ারা গাছের উপর অনেক রাত আমি কাটিয়েছি, হোল নাইট না হলো। এটা ভয়াবহ ব্যাপার দেখে। কিন্তু এখন যদি বলেন যে আমাকে ওই রাস্তা দিয়ে একটু অন্ধকার হলে যেতে হবে, আমি তখনই হার্ট ফিল করব, কিন্তু ওখানে অনেক রাত পর্যন্ত থেকেছি। দিদি, আপনি 71 সালের এই সময়টাতে আপনি বোধহয় সোনারগাঁয়ে তার আগে ক্লাস 1-এ পড়তেন। 71-এর সময় আপনার
টুতে পড়বার কথা, সেই সময়টা বোধহয় আপনার পড়াশোনা হয়নি। এই সময়টা নিয়ে আমি একটু জানতে চাই, মুক্তিযুদ্ধের কি স্মৃতি আপনার আছে ওই বয়সের? মুক্তিযুদ্ধের আমরা তো অত কিছু বুঝতাম না, হঠাৎ হঠাৎ মনে হতো যে এই চিল্লাচিল্লি করছে, দৌড়াদৌড়ি করছে। তো একদিন আমার মনে আছে, আমাদের পাকা বাড়ি, ছাদ আছে, ছাদে পুরোনো দিনের বাড়ি, তো ছাদের কার্নিশগুলো বেশ চওড়া চওড়া। তো একদিন হঠাৎ করে মাকে খুঁজে পাচ্ছি না, দৌড়ে ছাদে উঠলাম, উঠে দেখি আমার মা কার্নিশের উপর দাঁড়িয়ে এরকম করে তাকিয়ে আছে, মানে গলা বাড়িয়ে কিছু দেখবার চেষ্টা করছে। কারণ আমার বাড়ির সামনে বিরাট একটা পুকুর, পুকুরের পরে হলো লিচু বাগান, বিরাট বড় লিচু বাগান, ওর পরে হলো একটা লম্বা সরু রাস্তা, থানার রাস্তা বলে ওটাকে, মেইন রোডে যাওয়ার জন্য। ওই দিকে তাকিয়ে আছে, বুঝতে পারছিলাম না। আর আমিও দাঁড়ালাম, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আমি তো একদম মায়ের এই হাঁটু পর্যন্ত পড়ে আছি। তারপর দেখি মার চোখ পানি মুছছে। তখনও কিছু বুঝি না, আমাদের কিছু বলা হয় নাই। অনেক দিন পরে দেখি আমার বড় ভাই একদম গায়ে আঁচড় টাচড় মাখিয়ে, পুরা গায়ে আঁচড় কাটা। আমার ভাই সেদিন মুক্তিযুদ্ধে গিয়েছিলেন এবং আমরা কেউই জানতাম না। আর যেদিন দেখা করতে এসেছিলেন সেই দিনও এত শর্ট টাইমের জন্য উনি এসেছিলেন যে গায়ে চাদর পরে, পুরো শরীরটা কাটা ছিল, ধান ক্ষেত দিয়ে সাঁতার কেটে বোধহয় এসেছিলেন। তো ওই দুইটা স্মৃতি আমার মনে আছে, আর কিছু মনে নেই। এরপর তো ঢাকায় চলে আসা, ঢাকায় এসে পড়াশোনাটা শুরু করলেন কোথায়, ঢাকায় কোন স্কুল থেকে? লিটল এঞ্জেল স্কুল আজিমপুরে আমি ক্লাস 2তে ভর্তি হই। কারণ এর মাঝখানে আরেকটা ছোট্ট গল্প রয়ে গেছে। দেশ স্বাধীন হলো, সোনার বাংলা গানটা সবার মুখে মুখে। তো আমার বড় বোন গান করতেন, বড় বোনের জন্য টিচার রাখা হয়েছিল এবং ওনার হারমোনিয়াম তবলা সবই ছিল, বাট আমি অ্যালাউড ছিলাম না ওগুলা ধরতে। আচ্ছা, আমি দরজার পাশে দাঁড়িয়ে সবসময় শুনতাম কি গান শিখছে, তো শুনতাম। সোনার বাংলা গানটা যখন সবার মুখে মুখে, হঠাৎ একদিন দেখলাম যে যেই ঘরটিতে বসে গান শিখে বা ওইখানে হারমোনিয়াম থাকে, আমার অত কিছু মনে নেই। এইটুকু মনে আছে যে হারমোনিয়াম ধরতে যেহেতু আমরা অ্যালাউড ছিলাম না, আমরা ছোট, তো লুকিয়ে লুকিয়ে আমার এক বান্ধবী ছিল, ওর নাম ছিল নাজমা, ওকে বলেছি, কারণ হারমোনিয়ামটা আমি 2 হাতে টানতে পারতাম না, অত দূরে পাম দেওয়ার ইয়েটা, হাওয়া দেওয়ার। ওকে বলেছি তুই একটু পাম দে, আমি সামনে দিয়ে বাজাই। তো এটা কিন্তু একটা মিরাকল ব্যাপার ছিল তখনকার যুগে। এখন হারমোনিয়াম বাজানোটা কোনো বিষয়ই না। আর ওই হারমোনিয়াম বাজানোটা একবারে আমি সোনার বাংলা গানটা আমি উঠিয়ে ফেলেছিলাম। আচ্ছা, তো বিস্ময়কর ব্যাপার, মানে সাংঘাতিক। এবং আমাকে বিশ্বাস করবে না, আমার ছোটবেলায় সোনার গায়ে দূর দূরান্ত থেকে আমাকে দেখতে আসতো, বলে নাম দিয়েছিল, আমার তো নাম ছিল বেবি পারভিন, এখনো সোনার গায়ে বেবি পারভিন নামেই পরিচিত সোনার গায়ে। সেই বেবি পারভিনকে দেখার জন্য সেই দূর দূরান্ত থেকে আসতো, বলতো যে এত গড গিফটেড কিছু, মানে হাওয়া দিতে পারে না যেই মেয়ে, সেই মেয়ে হারমোনিয়াম বাজায় সোনার বাংলা গানটা পুরো আমি একবারে উঠিয়ে ফেললাম। তারপরে আমাদের টিচার আসলো টেস্ট করার জন্য যে তুমি অন্য কোনো গান তুলতে পারো কিনা। আমি বললাম আমাকে শিখিয়ে দেন, আমি একবারে তুলতে পারবো। আমাকে জাস্ট সুরটা তুলে দিত আর আমি একবারে বাজাতাম গাওয়ার সঙ্গে, কখনো শিখিনি। এটা কিন্তু সত্যি খুব অবাক হওয়ার মতো ঘটনা। তখনকার সময় অবশ্যই, তখনকার কেন এখনকার জন্য এটা তো একটা চট করে দেখে একটা গান তুলে ফেলার তো কঠিন কাজ। যেমন আমার বাচ্চারা তখন এখনো পারে না হারমোনিয়াম বাজাতে, বা ওনারা ট্রাইও করে না। হারমোনিয়াম বাজানোটা সবার পক্ষে হয়তো সম্ভব হয় না, কিন্তু আমি কিভাবে পেরেছিলাম। এখনো নতুন গান, এখন তো আমরা গান গেয়ে ইউজড না, সময়ও পাই না। এখন যে কোনো সুর বাজালে আমি সাথে সাথে মুখের সঙ্গে আমি বাজিয়ে যাব। তো বেবি পারভিন পরে ঢাকাতে চলে এলো এবং লিটল এঞ্জেল স্কুলে শুরু হলো তার জীবন। হ্যাঁ, এই যে শুরু হয় এবং গান দিয়ে, অবভিয়াসলি গান দিয়েই শুরু হয়েছিল, গানের শিল্পী হিসেবে। আমাকে ঢাকায় আসা, নয়তো আমার গ্রামেই হয়তো থাকতে হতো, ওখানেই পড়াশোনা করতে হতো। যেহেতু আমার মধ্যে একটা কিছু দেখতে পেরেছিলেন আমার প্যারেন্টস যারা ছিলেন, ওনারা আমাকে ঢাকায় আজিমপুরে, আমার মামা তখন কেবল ইপিসিএস পাশ করে উনি একটা ফ্ল্যাট পেয়েছেন আজিমপুর কলোনিতে, তখন উনি বিয়েও করেননি। সেই সময়টাতে আমাকে ঢাকায় রাখা হলো। এত ছোট বয়স ছিল তখন আমার দাঁতও পড়েনি। আমার মনে আছে রেডিওতে প্রথম আমি গান করেছি, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। সেই গানটা গাওয়ার সময় আমার এই দাঁত পড়ে গিয়েছিল সামনে, আর তখন বাতাস বের হচ্ছিল, আর মানে এটা নিয়ে অনেকদিন আমাকে খেপিয়েছিল সবাই, মানে কিভাবে গেয়েছিলাম।
তো আচ্ছা, এখানে আরেকটা প্রসঙ্গে আসি। আপনি গান ঢাকায় আসার পরে শুরু করলেন শিশু একাডেমি থেকে? শিশু একাডেমি না, আমি শুরু করেছি আজিমপুরে একটা গানের স্কুলে আমি ভর্তি হয়েছিলাম। তখন উমা নামে একটি মেয়ে আমাদের ওখানে থাকতো, ও বিটিভি তখন ছিল রামপুরা, সরি রামপুরা না, ডিআইটিতে। ওর সঙ্গে তখন কায়ুম ভাইয়ের 2-4টা প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করেছিলাম। ডিআইটিতে ছিল সেটা কিন্তু স্বাধীন, হ্যাঁ ঠিকই আছে, ওই সময়টাতে ডিআইটিতেই ছিল। তো সেখান থেকে আপনি গান করতে গিয়েছিলেন বিটিভিতে? হ্যাঁ, তখন আলোর পায়রা বলে একটা প্রোগ্রাম ছিল, ওখানে আমি 2-4 বার প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। তারপরে হঠাৎ করে ওই টেলিভিশন ভবন রামপুরাতে তারপরে যখন আসলো, তখন আমার এজটা এমন একটা অবস্থা ছিল না ছোটদের প্রোগ্রামে যেতে পারি না বড়দের প্রোগ্রামে, এই জন্য আমাকে আবার গ্রামে ব্যাক করতে হলো। কিন্তু কথা হচ্ছে ঢাকায় এসে পড়ার পরে আপনি আবার গ্রামে ব্যাক করলেন, কিন্তু তার আগে আপনি টেলিভিশন রেডিওতে 2-একটা প্রোগ্রাম করে ফেলেছেন। অনেক করেছি, এবং তখন তো অভিনয়ের কথা ভাবেননি? কখনোই না। তাহলে এই যে গানের শিল্পী হওয়ার ব্যাপারটা থেকে অভিনয়ের জগতে আসার ব্যাপারটা কিভাবে হলো? আসলে গানের ব্যাপারে আমার ফ্যামিলির একটা ধারণা ছিল, আমি বোধহয় মানে অ্যাটলিস্ট লতা মঙ্গেশকর না হতে পারলো, বাংলাদেশের সাবিনা ইয়াসমিন, রুনা লালার মতো তো হতেই পারবো, এরকম একটা ধারণা ছিল। তো সেইভাবে আমি গানের প্রতি, আমার পড়াশোনার দিকে খুব একটা মন ছিল না, গানই গেয়ে যেতাম, গানের জন্য পাগল ছিলাম। তো আমার মনে আছে আমাকে কাঁধে করে নিয়ে যেত গান গাইতে, তখন সব স্বাধীনতা দিবস আসুক, 21শে ফেব্রুয়ারি আসুক, যে কোনো অকেশনাল আমাদের ডেগুলা যেগুলা থাকে, আমাকে গান গাওয়ার জন্য এত দূর দূরান্ত নিয়ে যেত। বেবি পারভিনকে ছাড়া প্রোগ্রামই হবে না, গানই হবে না, ফাংশন হবে না। তারপর আমাদের স্কুলে পড়াকালীনই একটা সাব ডিভিশন লেভেলে, মানে থানা থেকে সাব ডিভিশন থেকে ডিস্ট্রিক্ট থেকে হোল বাংলাদেশে একটা ন্যাশনাল প্রতিযোগিতা হতো, এখনো বোধহয় হয়, সেটা লাস্টে হয় শিশু একাডেমিতে। হ্যাঁ, ওই থ্রুতে আমি থানা থেকে সাব ডিভিশন, তখন নারায়ণগঞ্জ ছিল, নারায়ণগঞ্জ থেকে ফার্স্ট হয়ে আমি আসলাম ঢাকা, এখানেও ফার্স্ট হয়ে হোল যতগুলো ডিস্ট্রিক্ট ছিল সেখানে আমি ফোক গানে আমি ফার্স্ট হয়েছিলাম। তো জাতীয় পুরস্কার পেয়েছিলাম তখন, জিয়াউর রহমান সাহেব তখন পাওয়ারে ছিলেন, উনি আমাকে মেডেল পরিয়েছিলেন, সার্টিফিকেট দিয়েছিলেন। দিদি, আমরা এখন একটা বিরতি নেব, ফিরে এসে আবার এই প্রসঙ্গগুলো নিয়ে কথা হবে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আবার পারভিন সুলতানা দিতি এবং তার আরো অনেক কথা। দর্শক, আমরা আবার ফিরছি পারভিন সুলতানা দিতির কাছে। দিতি, আমি জানতে চাচ্ছিলাম মানে গানের জগৎ থেকে অভিনয়ের জগতে আসার ব্যাপারটা কিভাবে ঘটলো? সব কিছুর পেছনে এই ছোট্ট ছোট্ট একটা করে স্টোরি আছে। আমি ম্যাট্রিক পাস করলাম, তখন আমি অলরেডি জাতীয় পুরস্কার পেয়েছি গানে। তারপর আমি কালচারাল ডেলিগেশনে আমি পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ইন্ডিয়া ঘুরেও এসেছি। ঠিক সেই সময় আমার চুলগুলা ছোট ছোট ছিল, তখন আমি ওই যে ন্যাশনাল অ্যাওয়ার্ডের সময় নারায়ণগঞ্জে আমি কয়েকদিন গানের জন্য গিয়েছিলাম কম্পিটিশনে। তখন আপনার লোকমান হোসেন ফকির, উনি মারা গেছেন, উনি তখন গান শিখাতেন। তো ওনারা আমাদের কম্পিটিশনে যাচ্ছিলেন, আরো ঢাকা থেকে সব বড় বড় ওনারা গিয়েছিলেন। উনি তখন বলল, তুমি তো গ্রামে থেকে তোমার কিছু হবে না, তুমি এখানে এসে কিছুদিন প্র্যাকটিস করো ন্যাশনাল অ্যাওয়ার্ডে যাওয়ার জন্য। তারপর ওখানে যখন করি তখন আপনার গান, ওনার দল থেকে কোরাস গান কিছু আমরা টেলিভিশনে তখন দেশাত্মবোধক গান করি। ঠিক সেই সময় আল মনসুর সাহেব, তখন উনি ওই যে হীরামন অনুষ্ঠানটি করতেন, তো লাইলি মজনু নাটকটি করবে, তখন ওই লাইলি খুঁজতে খুঁজতে উনি তখন, আমি তখন ধানমন্ডি 32 নম্বরে থাকি, খালার ওখানে। তো ওই লাইলি মজনুর জন্য উনি খুঁজছিল, এখন আমার নামও কেউ বলতে পারে না, কারণ কোরাস গানের মধ্যে নাম খুঁজে বের করা তো মুশকিল। আমি তখন অবশ্য সলো প্রোগ্রামও করেছি কিছু, কিন্তু ওইটা হয়তো ওনার খেয়ালে ছিল না। তো উনি ওই মাঝে মাঝেই দেখাতো
গানগুলা, লাল শাড়ি পরা অনেকগুলো মেয়ের সঙ্গে আমি গান গাচ্ছি। তো উনি তখন লোক লাগালো যে ওই গালে তিলালা মেয়েটাকে খুঁজে বের করো, নাম বলতে পারে না, বলে যে গালে তিল আছে ওই মেয়েটাকে খুঁজে বের করো। তো উনি খুঁজতে খুঁজতে তারপরে খুঁজে খুঁজে বের করলো। আমি তখন 32 নম্বরে থাকি। উনি অফার দিল। আমি বললাম যে ভাই আমি তো গানের শিল্পী, আমি তো অ্যাক্টিং করতে পারবো না। উনি বললো তোমার অ্যাক্টিং করার দরকার নেই, তুমি ক্যামেরার দিকে তাকিয়ে থাকলেই হবে। আমি বললাম এটা কি হলো নাকি, তাকিয়ে থাকলে ডায়লগ বলবো কিভাবে? বেলাল ভাই মানে আলমনজুর তো এইভাবেই কথা বলেন। ভাই তুমি তাকিয়ে থাকলেই হলো। তো এখন আমরা যারা আমার কোয়ার্টিস্ট ছিলেন তারা এখনো খেপায় আমাকে, যখন আমি ওইটাতে রাজি হয়েছি নায়কের হাত ধরতে হবে, আমি হাত দিইনি, আমার হাত ধরতে পারবে না। তখন দিলারা আন্টি আমার মা ছিলেন, মায়ের করেছিলেন, ওনার হাত দিয়ে ওই নায়কের হাতের ক্লোজ আপ নিয়েছে, তারপরে পায়ে মল পরা হেঁটে যাচ্ছে, আমি পা দেখাবো না। কি যে অদ্ভুত ধরনের স্টোরি আছে। আচ্ছা, এইভাবে শুরু হলো টেলিভিশন জীবন। হ্যাঁ, তারপর টেলিভিশনে আপনি এখনো পর্যন্ত টেলিভিশনে আছেন, কিন্তু মাঝখানে অনেকগুলো দিন আপনি আমাদের চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন, এবং আমি যতদূর জানি আপনি 107টা ছবিতে অভিনয় করেছেন। চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া কিভাবে ঘটলো? আমি যখন লাইলি মজনু নাটকটা করি তখনও আমার প্রচুর ফিল্মের থেকে অফার এসছে, তখন হেসে উড়িয়ে দিতাম। ফিল্ম তো প্রশ্নই ওঠে না, নাটকই করতে দিচ্ছিল না। মানে উনি তো নাছর বান্দা বেলাল ভাই, উনি করাবেনই লাইলি আমাকে, আর আমার ফ্যামিলি থেকে দিবেই না নাটকে। তুমি গান করো, দ্যাটস ইট, আর কিছু করার দরকার নেই, পড়াশোনা করো। আর আমার কিন্তু খুব একটা শখ ছিল না, মানে অভিনয়ের দিকটা খুব শখ ছিল না, ভাবিনি। আর আমি ওটাকে ভয় পেতাম, যে শখ ছিল মানে দেখতে ভালো লাগতো, কিন্তু আমি কখনো নায়িকা হব এটা আমার কখনো ড্রিম ছিল না। তারপর আপনার উনি ওনার নাটকের পর ফখরুল আবেদিন সাহেবের একটা নাটক করেছিলাম, দুলাল ভাইয়ের একটা নাটক করলাম ইমিটেশন। ওটা একটা মডেল মেয়েকে নিয়ে স্টোরিটা ছিল, বেশ সুন্দর ছিল। ওইটা করার পর তো আরো প্রচুর ছবির অফার আসলো, তো কিছুতেই করব না না না, মাথায় নেই না। হঠাৎ করে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হলো। আমি তখন লালমাটিয়া কলেজে অ্যাডমিশন নিলাম, কারণ আমার 32 নম্বর থেকে আসা যাওয়ার প্রবলেম ছিল। এই সময় হঠাৎ করে আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে আমার কাজিন পড়তো, ওর এখানে বেড়াতে গেছি, টিভিতে দেখাচ্ছে নতুন মুখের সন্ধানের অ্যাড। তখন কিন্তু অলরেডি আমার অনেক ফ্যান হয়ে গেছে, দুটো ভালো ভালো নাটক করেছি, তারপর গান করছেন, সবকিছু মিলিয়ে অনেক ফ্যান হয়ে গেছে। তো ওই মেডিকেলের সব মেয়েরা বলতেছে যে এই কি 7টা আন্তর্জাতিক মানসম্পন্ন ছবি হবে, এগুলোর মধ্যে শিক্ষিত মেয়ে চাচ্ছে, স্লিম মেয়ে চাচ্ছে, কম বয়সী, ওরকম দ্বিতীয় একদম ফিট। তারপরে আরেক দল বলছে না না ও যে শুকনা, আমি একদম শুকনা ছিলাম তখন। তাই আছি না, পাপ কখনো বাপকেও ছাড়ে না। সত্যিকারে এরমই ঘটনা ঘটেছিল ঠিক ইলিয়াস কাঞ্চনের সাথে। আজ যে ঘটনা ঘটেছে ইলিয়াস কাঞ্চনের সাথে, তিনি ভিলেনের যে